Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy YouTube প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2024 সালে, দেখো আর পরীক্ষার কিন্তু বেশি দিন সময় নেই, তাই একদম শেষ মুহূর্তের প্রস্তুতিতে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য মাধ্যমিকের একটি ভূগোল থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যেখানে রয়েছে দেখো 150টি গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমাদের জন্য বাছাই করে এমসিকিউ রয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে। অবশ্যই তোমরা যারা 2024 সালে পরীক্ষা দিতে চলেছো মাধ্যমিক পরীক্ষা, তোমরা অবশ্যই আমার ভিডিওটি না দেখে অবশ্যই তোমরা পরীক্ষা দিতে যাবে না। ওকে, আজকের কিন্তু অবশ্যই 70 থেকে 80% কমন অবশ্যই তোমরা পাবে এই প্রশ্নের মধ্যে। ওকে, তাই প্রত্যেকে বলছি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে তারপর পরীক্ষা দিতে যেও। ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকের কিন্তু ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমাদেরকে প্রত্যেককে বলছি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি রয়েছে আর গুরুত্বপূর্ণ 150খানা প্রশ্ন রয়েছে। আর দেখো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি, ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে বলছি অবশ্যই চটপট করে সাবস্ক্রাইব করে নাও। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু অবশ্যই পরপর তোমাদের জন্য লাস্ট মিনিট বা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য অবশ্যই দিয়ে যাব আমি। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর চটপট করে তোমরা যদি সমস্ত পিডিএফ গুলি পেতে চাও এই প্রশ্নর বা এই ভিডিওর পিডিএফ গুলি অবশ্যই তোমরা পেতে চাও, তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। অবশ্যই পিডিএফ গুলি পাওয়ার জন্য দেখো ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তাছাড়া কিন্তু তোমরা টেলিগ্রামে গিয়ে দেখো DM Learn Academy বলে অবশ্যই সার্চ করতে পারো, সেখানে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো বন্ধুরা ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আজকের কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেককে বলছি তোমরা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আজকের গুরুত্বপূর্ণ 150খানা প্রশ্ন কি রয়েছে দেখে নেবো, একদম ভূগোল থেকে বাছাই করা প্রশ্ন মাধ্যমিকের জন্য। চলো শুরু করি। দেখো বন্ধুরা, প্রথম প্রশ্ন কি বলেছে, বৃহত্তম মগ্নচড়া কোথায় অবস্থিত? বৃহত্তম মগ্নচড়া কোথায় অবস্থিত? দেখো প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগর। বৃহত্তম মগ্নচূড়া, দেখো বৃহত্তম মগ্নচূড়া কিন্তু উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। ওকে, চলো নেক্সট। খুবই তাড়াতাড়ি আমরা প্রশ্নের উত্তরগুলো দেখবো। ওকে, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, তাই 150খানা প্রশ্ন আমরা খুবই তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি রয়েছে সময় নষ্ট না করে আমরা চটপট দেখে নেব। তারপরটা দেখো 2 নম্বর প্রশ্নে কি বলেছে, সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণ কি? সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণ কি? দেখো সমুদ্র জলের উষ্ণতা, বায়ু প্রবাহ, এল নিনোর প্রভাব না পৃথিবীর আবর্তন। দেখো সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণ কিন্তু বন্ধুরা কোনটা? দেখো প্রধান কারণ বায়ু প্রবাহ। ওকে, সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণ হচ্ছে কি? বায়ু প্রবাহ। পরটা 3 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো 3 নম্বর প্রশ্ন বলেছে, সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে? দেখো সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান যে সকল বিশাল বরফের স্তূপ থাকে তাদেরকে কি বলে? শৈবাল সাগর, মগ্নচূড়া, হিমপ্রাচীর না হিমশৈল? অবশ্যই একদম তোমরা জানো সবাই যে সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান যে বিশাল বরফ থাকে সেই বরফের স্তূপগুলোকে বলা হচ্ছে কি? হিমশৈল। ওকে, হিমশৈল। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায়। সুস্পষ্ট হিমপ্রাচীর কোথায় দেখা যায়? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সুমেরু মহাসাগর, ভারত মহাসাগর। দেখো সুস্পষ্ট হিমপ্রাচীর স্টুডেন্ট, দেখো সুস্পষ্ট হিমপ্রাচীর কিন্তু আটলান্টিক মহাসাগরে দেখা যায়। ওকে, চলো নেক্সট। দেখো অধিক লবণাক্ত জল প্রবাহিত হয়। অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় দেখো পৃষ্ঠস্রোত রূপে, অন্তঃস্রোত রূপে, বহিঃস্রোত রূপে, উলম্ব স্রোত রূপে। অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় দেখো স্টুডেন্ট, অধিক লবণাক্ত জল কিন্তু অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। ওকে, চলো নেক্সট। বলেছে বাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? বাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? ভারত মহাসাগরে, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে, আরব সাগরে, উত্তর আটলান্টিক মহাসাগরে। দেখো বাল সাগর কিন্তু বন্ধুরা উত্তর আটলান্টিক মহাসাগরে দেখা যায়। নেক্সট বলেছে হিমপ্রাচীর কোন 2 স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয়? হিমপ্রাচীর কোন 2 স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয়? দেখো ল্যাব্রাডর ও উপসাগরীয় স্রোত, কুরোশীয় ও ওয়াশীয় স্রোত, ক্যানারি ও ইরোমিঙ্গার স্রোত। দেখো হিমপ্রাচীর যে 2 স্রোতের সীমারেখা সৃষ্টি হয়
সেই দুই স্রোতের সীমারেখা হচ্ছে কি ল্যাব্রাডর ও উপসাগরীয় স্রোত। ওকে, পরেরটা দেখো 8 নম্বর প্রশ্নে কি বলেছে, পৃথিবীর বৃহত্তম মগ্নচোরা, পৃথিবীর বৃহত্তম মগ্নচোরা কোনটি? দেখো রফল ব্যাং, গ্র্যান্ড ব্যাং, ডগার ব্যাং, জর্জেস ব্যাং। দেখো পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়া, দেখো ডিয়ার স্টুডেন্ট তোমরা সবাই জানো পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়া হচ্ছে কি গ্র্যান্ড ব্যাং। ওকে, নেক্সট, কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারা বছর বরফমুক্ত থাকে? কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারা বছর বরফমুক্ত থাকে? দেখো উষ্ণ প্রশান্ত উপসাগরীয় স্রোত, কুরোশীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত। দেখো যে স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারা বছর বরফমুক্ত থাকে সেই স্রোতটি হচ্ছে কি, সেই স্রোতটি হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত। ওকে, নেক্সট, ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয়, ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় দেখো মৌসুমী বায়ুর দ্বারা, পশ্চিমা বায়ুর দ্বারা, লানিনা এর দ্বারা, আয়ন বায়ুর দ্বারা। দেখো ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় ডিয়ার স্টুডেন্ট মৌসুমী বায়ুর দ্বারা। ওকে, নেক্সট, দেখো মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো, মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা কি? কামচাটকা, কুরোশীয়, পেরু স্রোত, আগুল হাস। দেখো মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের যে মিলিত শাখা, সেই মিলিত শাখা কি? সেই মিলিত শাখা হচ্ছে কি আগুল হাস। ওকে, আগুল হাস। নেক্সট, দেখো বন্ধুরা 12 নম্বর প্রশ্ন কি বলেছে, 12 নম্বর প্রশ্ন দেখো উত্তর আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হলো, একটি শীতল স্রোত কোনটি? দেখো ক্যানারি স্রোত, কুরোশীয় স্রোত, বেঙ্গুয়েলা স্রোত, কামচাটকা স্রোত। বলেছি কি উত্তর আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত। দেখো উত্তর আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত কি হবে? একটি শীতল স্রোত হচ্ছে কি ক্যানারি স্রোত। নেক্সট, দেখো মহাসমুদ্রের কোন স্থানটি মৎস্য আহরণে বিখ্যাত? মহাসমুদ্রে কোন স্থানটি মৎস্য আহরণে বিখ্যাত? বলছে উষ্ণ স্রোত অঞ্চল, শীতল স্রোত অঞ্চল, উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চল, নিরক্ষীয় প্রতিশোধ অঞ্চল। দেখো 13 নম্বর প্রশ্ন বন্ধুরা, উষ্ণ ও শীতল স্রোতের যে মিলন অঞ্চল সেই অঞ্চলটি কিন্তু অবশ্যই মৎস্য আহরণে বিখ্যাত। ওকে, শীতটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, দেখো সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ কি? সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ কি? দেখো বায়ু প্রবাহ, কোরিওলিস বল, সমুদ্র জলের লবণতা, পৃথিবীর পরিক্রমণ। দেখো সমুদ্র স্রোতের বিক্ষিপ্ত দিক বিক্ষেপের কারণ কি? সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ হচ্ছে অবশ্যই করে কোরিওলিস বল। নেক্সট, 15 নম্বর প্রশ্নে কি বলছে, শীতল স্রোতের স্বাভাবিক উৎসস্থল হলো উষ্ণমণ্ডল, নিরক্ষীয় অঞ্চল, মেরু প্রদেশীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল। দেখো শীতল স্রোতের স্বাভাবিক উৎসস্থল হলো কি হবে? শীতল স্রোতের স্বাভাবিক উৎসস্থল কি মেরু প্রদেশীয় অঞ্চল। ওকে, মেরু প্রদেশীয় অঞ্চল। নেক্সট, দেখো বেঙ্গুয়েলা স্রোত কোন মহাসাগরে বয়ে যায়? বেঙ্গুয়েলা স্রোত কোন মহাসাগরে বয়ে যায়? ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, কুমেরু মহাসাগর। দেখো বেঙ্গুয়েলা স্রোত কিন্তু অবশ্যই আটলান্টিক মহাসাগরে বয়ে যায়। ওকে, আটলান্টিক মহাসাগরে। নেক্সট, দেখো 17 নম্বর প্রশ্নে কি বলেছে, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সাথে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে? দেখো বন্ধুরা তোমরা যারা নতুন ডিয়ার স্টুডেন্ট আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো তোমরা অবশ্যই চটপট করে সাবস্ক্রাইব করে নাও। ওকে, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তারাও অবশ্যই তোমাদের জন্য কিন্তু উপকার আসতে পারে বা উপকারী হতে পারে। ওকে, তো বন্ধুরা ডিয়ার স্টুডেন্ট তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, সঙ্গে সঙ্গে লাইক করো। দেখো 17 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো বন্ধুরা 17 নম্বর প্রশ্নে কি বলেছে, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সাথে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে? সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে কোন মহাসাগরে? দেখো ভারত, প্রশান্ত, আটলান্টিক না কুমেরু। দেখো বন্ধুরা
17 নম্বর প্রশ্নের উত্তর কি হচ্ছে দেখো, ভারত মহাসাগর। ওকে, ভারত মহাসাগরে কিন্তু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র সৈকতে 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে। নেক্সট 18 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, উষ্ণ স্রোত সাধারণত সৃষ্টি হয়, উষ্ণ স্রোত সৃষ্টি হয় কোন অঞ্চলে? নিরক্ষীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে, মেরু প্রদেশীয় অঞ্চলে। দেখো উষ্ণ স্রোত সাধারণত সৃষ্টি হয় কোথায়? ক্রান্তীয় অঞ্চলে। ওকে, ক্রান্তীয় অঞ্চলে। তাহলে সঠিক উত্তরটি কি হবে দেখো, ক্রান্তীয় অঞ্চলে কিন্তু উষ্ণ স্রোত সাধারণত সৃষ্টি হয়। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে, 19 নম্বর প্রশ্ন, উত্তর প্রশান্ত মহাসাগরে একটি শীতল স্রোতের নাম উল্লেখ করো। উত্তর প্রশান্ত মহাসাগরে একটি শীতল স্রোতের নাম কি? বেরিং স্রোত, ল্যাব্রাডর স্রোত, আলাস্কা স্রোত, না উষ্ণ উপসাগরীয় স্রোত? দেখো উত্তর প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম, উত্তর প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত কি হচ্ছে দেখো, বেরিং স্রোত। ওকে, বেরিং স্রোত। তাহলে সঠিক উত্তরটি কি হবে? বেরিং স্রোত। পরেরটা দেখো 20 নম্বর প্রশ্নে কি বলেছে, উত্তর প্রশান্ত মহাসাগরে একটি উষ্ণ স্রোতের নাম লেখো। দেখো উত্তর প্রশান্ত মহাসাগরে আগে দেখলাম আমরা শীতল স্রোত, বেরিং স্রোত, এবার বলেছে উষ্ণ স্রোত। উষ্ণ স্রোতটা কি হবে দেখো, ল্যাব্রাডর স্রোত, আলাস্কা স্রোত, উষ্ণ উপসাগরীয় স্রোত। দেখো এখানে কিন্তু উত্তর প্রশান্ত মহাসাগরের যে উষ্ণ স্রোতটি সেটা হচ্ছে কি, আলাস্কা স্রোত। নেক্সট বলছে উত্তর আটলান্টিক মহাসাগরে একটি উষ্ণ স্রোতের নাম উল্লেখ করো। উত্তর আটলান্টিক মহাসাগরে একটি উষ্ণ স্রোত দেখো, বেরিং স্রোত, ল্যাব্রাডর স্রোত, আলাস্কা স্রোত, উষ্ণ উপসাগরীয় স্রোত। কি বলছে, উত্তর আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম। উত্তর আটলান্টিক মহাসাগরে একটি উষ্ণ স্রোত কি হচ্ছে, উষ্ণ উপসাগরীয় স্রোত। ওকে, নেক্সট বলছে উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম উল্লেখ করো। উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম কি? একটি শীতল স্রোতের নাম হচ্ছে দেখো বন্ধুরা, ল্যাব্রাডর স্রোত। ওকে, নেক্সট নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি হলো ভূমিরূপের পরিবর্তনের বহিজাত প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, না জৈবিক প্রক্রিয়া। দেখো নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, নদী, হিমবাহ ও বায়ুপ্রবাহ এই হচ্ছে ভূমিরূপের কি প্রক্রিয়া? একটা বহিজাত প্রক্রিয়া। কারণ কি হচ্ছে, এটা বাইরে থেকে ক্ষয় বা বাইরের যে ভূমিরূপগুলো গড়ে ওঠে সেইগুলো নদী, হিমবাহ, বায়ুপ্রবাহের মাধ্যমে কিন্তু ঘটে থাকে। তাহলে এটা হচ্ছে কি, বহিজাত প্রক্রিয়া। ওকে, নেক্সট পরেরটা 24 নম্বর প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তা হলো, যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় সেটা কি হচ্ছে, পর্যায়ন, অবরোহণ, আরোহণ, না বিচরণী ভ্রমণ? অর্থাৎ যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থগুলি ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তাকে কি বলে? তাকে বলা হচ্ছে কি, অবরোহণ। ওকে, অবরোহণ। নেক্সট 25 নম্বর প্রশ্ন কি হচ্ছে, আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে বলে। তাহলে কি হচ্ছে, আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে কি বলা হচ্ছে? মহীবাহ প্রক্রিয়া, গিরিজনী প্রক্রিয়া, অঙ্গারযোজন প্রক্রিয়া, না নগ্নিভবন প্রক্রিয়া? 25-এর সঠিক উত্তর কি হবে বন্ধুরা? দেখো তোমরা অবশ্যই প্রশ্নগুলি উত্তর করার চেষ্টা করো। অবশ্যই তোমাদের কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, তোমরা অবশ্যই এই 150 খানার প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারছো তোমরা অবশ্যই দেখো। ওকে, এবং কমেন্টে অবশ্যই লিখতে ভুলবে না। দেখো 25 নম্বর প্রশ্ন, তাহলে উত্তরটা কি হবে? 25 নম্বর প্রশ্ন কি হবে দেখো, আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে বলা হচ্ছে কি, নগ্নিভবন। ওকে, তাকে একত্রে বলা হচ্ছে নগ্নিভবন। নেক্সট শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়া। শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়া, এটা হচ্ছে কি, ক্ষয়ীভবন, পর্যায়ন, নগ্নিভবন, আবহ বিকার। শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ ও ক্ষয়ীভূত হয়ে যায়, তাই তো, বা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে কি, আবহ বিকার। সেটাকে বলা হচ্ছে আবহ বিকার। ওকে, নেক্সট কোন প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয়? কোন প্রক্রিয়া দ্বারা ভূমির ঢাল সুষম হয়? দেখো আরোহণ, পাত সংস্থান, অর্ধক্ষেপণ, পর্যায়ন। 27 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে বন্ধুরা? দেখো
27 নম্বর প্রশ্নের উত্তর, কোন প্রক্রিয়ায় যখন ভূমির ঢাল সুষম হয় সেটা হচ্ছে কি পর্যায়ন প্রক্রিয়া। ওকে, নেক্সট বলেছে ভূমিরূপ পরিবর্তনে কোন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক। তাহলে ভূমিরূপ পরিবর্তনে কোন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক? দেখো, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ। অবশ্যই তোমরা সবাই জানো এই সমুদ্রের তরঙ্গের হচ্ছে সব থেকে প্রভাব সর্বাধিক। নেক্সট দেখো, নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কোন এককে? নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় দেখো মিলিবার এককে, কিউসেক এককে, নট এককে, কিলোমিটার এককে। তাহলে দেখো কি হবে, নদীর জলপ্রবাহ কিন্তু মাপা হয় কিউসেক এককে। ওকে, কিউসেক। নেক্সট, উচ্চ গতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি কোন অক্ষরের মতো? উচ্চ গতিতে ইউ এর মতো, ডব্লিউ এর মতো, জেড এর মতো, না ভি এর মতো? দেখো, উচ্চ গতিতে কিন্তু নদী উপত্যকার আকৃতি হয় কিন্তু ভি এর আকৃতির মতো। ওকে, নেক্সট বলেছে ক্ষয়কার্য সর্বাধিক হয় নদীর। ক্ষয়কার্য নদীর কোন গতিতে? দেখো, উচ্চ গতিতে, মধ্য গতিতে, মধ্য নিম্ন গতিতে, না নিম্ন গতিতে? ক্ষয়কার্য সর্বাধিক হয় কোন গতিতে? ক্ষয়কার্য সর্বাধিক হয় তোমরা সবাই জানো, খুবই সোজা প্রশ্ন, অবশ্যই কিন্তু উচ্চ গতিতে। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভারতের নিত্যবহ নদী? নিত্যবহ নদী কোনটা? দেখো, গঙ্গা, অজয়, দামোদর, না তাপ্তি? দেখো 32 নম্বর প্রশ্ন, নিত্যবহ নদী, ভারতের নিত্যবহ নদী একটি নদী হচ্ছে কি? গঙ্গা। নেক্সট, 33 নম্বর প্রশ্নে কি বলেছে? সঞ্চয় কার্য সর্বাধিক পরিমাণে হয় কোন নদীর কোন গতিতে? সঞ্চয় কার্য সর্বাধিক পরিমাণে হয়, সঞ্চয় হয় কোন গতিতে? নদীর কোন গতিতে বেশি সঞ্চয় হয়? উচ্চ গতিতে। উচ্চ গতিতে না, উচ্চ গতিতে কিন্তু বহন কার্য হয় বেশি। মধ্য গতিতে, নিম্ন গতিতে, উচ্চ ও মধ্য গতিতে? অবশ্যই করে সঠিক উত্তরটি কি? নিম্ন গতিতে। অবশ্যই নিম্ন গতিতে গতি কমে যায়, সেই সময় কিন্তু সঞ্চয় কার্য সর্বাধিক হয়ে থাকে। নেক্সট দেখো, দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে? দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলা হচ্ছে? কি দোয়াব, ধারণ অবহিকা, না বদ্বীপ? দেখো, দুটি নদীর মধ্যবর্তী যে স্থান, দুটি নদীর মধ্যবর্তী যে স্থান সেটাকে বলা হচ্ছে কি? দোয়াব, সেটাকে বলা হচ্ছে দোয়াব। নেক্সট, যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে বলে? যে উচ্চভূমি দুটি নদী অববাহিকা পৃথক করে তাকে বলা হচ্ছে কি? দোয়াব, জলবিভাজিকা, উপত্যকা, না বদ্বীপ? যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে বলা হচ্ছে জলবিভাজিকা। ওকে, জলবিভাজিকা, তাকে বলা হচ্ছে কি? জলবিভাজিকা। নেক্সট ডিয়ার স্টুডেন্ট, দেখো 36 নম্বর প্রশ্ন কি বলেছে? আদর্শ নদীর কটি গতি থাকে? আদর্শ নদীর কটি গতি থাকে? দুটি, তিনটি, চারটি, না পাঁচটি? দেখো, আদর্শ নদীর কিন্তু অবশ্যই তিনটি গতি থাকে। ওকে, কি কি? উচ্চ গতি, মধ্য গতি, আর নিম্ন গতি। ওকে, নেক্সট দেখো, ভারতের কোনটি আদর্শ নদীর উদাহরণ? আদর্শ নদীর উদাহরণ কোনটি? দেখো, তাপ্তি, নর্মদা, গঙ্গা, না কাবেরী? ভারতের আদর্শ নদী কোনটি? গঙ্গা অবশ্যই কিন্তু একটি আদর্শ নদী। ওকে, নেক্সট বলেছে কোনটি প্রশোভন থেকে উৎপন্ন নদী? প্রশোভন থেকে উৎপন্ন নদী কোনটি? সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী, বিতস্তা নদী, দামোদর? কোনটি প্রশোভন থেকে উৎপন্ন নদী? প্রশোভন থেকে উৎপন্ন যে নদীটি সেটা হচ্ছে কি? বিতস্তা। পরেরটা, এশিয়ার একটি অন্তর্বাহিনী নদী হলো, এশিয়ার একটি অন্তর্বাহিনী নদী কি হচ্ছে? আমুদরিয়া, লেনা, সিকিয়াং, ইরাবতী? এশিয়ার একটি অন্তর্বাহিনী নদী সেটা হচ্ছে কি? ইরাবতী নদী। ওকে, নেক্সট নদীর বহন কার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি? নদীর বহন কার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি? অবঘর্ষ, ঘর্ষণ, লম্ফদান, উৎপাটন? দেখো, নদীর বহন কার্যের যে উল্লেখযোগ্য প্রক্রিয়া সেটা হচ্ছে কি? লম্ফদান, সেটা হচ্ছে লম্ফদান। নেক্সট এবারে যে নদীর ক্ষয়কার্যের
উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি? নদীর ক্ষয়কার্যের লম্ফদান, উৎপাটন, আকর্ষণ না অবঘর্ষ? দেখো নদীর ক্ষয়কার্যের উল্লেখযোগ্য যে প্রক্রিয়া সেটা হচ্ছে কি অবঘর্ষ। ওকে, আর ক্ষয়কার্য বলেছি, আর বহন কার্য সেটা হচ্ছে কি লম্ফদান। ওকে, নেক্সট, নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে? নদীর গতিবেগ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে বহন ক্ষমতা কত গুণ বাড়ে? দেখো 4 গুণ, 8 গুণ, 16 গুণ, 64 গুণ। যখন নদীর বহন ক্ষমতা দ্বিগুণ হবে, নদীর গতিবেগ দ্বিগুণ হবে, তখন কিন্তু বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যাবে। ওকে, 64 গুণ বেড়ে যাবে। নেক্সট বলেছে পৃথিবীর বৃহত্তম নদী গিরিখাত দেখা যায় কোন নদীতে? পৃথিবীর বৃহত্তম নদী গিরিখাত দেখা যায় কোন নদীতে? দেখো সিন্ধু নদী, হয়ারলুং সাংপো, কলোরাডো, সেন্ট লরেন্স। নদীর বৃহত্তম গিরিখাত দেখা যায় কোন নদীতে? বৃহত্তম গিরিখাত দেখা যায় সাংপো নদীতে। ওকে, হয়ারলুং সাংপো। নেক্সট বলছে গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? গেরসোপ্পা জলপ্রপাত দেখো কৃষ্ণা নদীতে, গোদাবরী নদীতে, সরাবতী নদীতে না নর্মদা নদীতে? কোনটা হবে? দেখো সঠিক উত্তর গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? 44 নম্বর সঠিক উত্তর কি হবে? গেরসোপ্পা জলপ্রপাত কিন্তু সরাবতী নদীর গেরসোপ্পা জলপ্রপাত। ওকে, নেক্সট পরের প্রশ্ন কি বলেছে দেখো নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে বলে? যখন নদী গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে আসে তাকে কি বলা হচ্ছে কি? দেখো র্যাপিডস, ক্যাসকেড, ক্যাটারাক্ট না খরস্রোত? যখন নদী গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে আসে তখন তাকে বলা হচ্ছে কি ক্যাসকেড। ওকে, তখন তাকে বলা হয় ক্যাসকেড। নেক্সট পলল ব্যাজনী গড়ে ওঠে দেখো পর্বতের পাদদেশে, পার্বত্য উচ্চভূমিতে, নিম্নভূমিতে, বদ্বীপ অঞ্চলে। দেখো পলল ব্যাজনী গড়ে ওঠে কিন্তু পর্বতের পাদদেশে। পরেরটা দেখো বদ্বীপ গঠিত হয় বদ্বীপ গঠিত কোথায় হয়? মোহনায়, মধ্যগতিতে, উৎসস্থলে, পার্বত্য গতিতে। অবশ্যই তোমরা সবাই জানো কিন্তু যে বদ্বীপ গঠিত হয় মোহনায়। নেক্সট বলেছে জলপ্রপাতের নিচে বিশালাকার গর্ত কি বলে? গর্তকে কি বলে? জলপ্রপাতের নিচে যে বিশালাকার গর্ত থাকে তাকে কি বলা হচ্ছে কি? আর্টেরিয় কূপ, প্রপাত কূপ, খরস্রোতা না মন্দকূপ? দেখো জলপ্রপাতের নিচে যে গর্তটা হয়, বিশালাকার গর্তটা হয়, তাকে বলা হচ্ছে কি? প্রপাত কূপ। পরেরটা নিচে নদীর মধ্যগতিতে প্রধান কাজ হলো, নদীর মধ্যগতিতে প্রধান কাজ কি? ক্ষয় ও বহন সঞ্চয়। দেখো নদীর মধ্যগতিতে যে কাজ সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ক্ষয় ও বহন। ওকে, ক্ষয় ও বহন। নেক্সট পরেরটা পরের প্রশ্ন 50 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো মাজুলী নদীদ্বীপ গড়ে উঠেছে কোন নদীতে? মাজুলী নদীদ্বীপ গড়ে উঠেছে কোন নদীতে? দেখো গঙ্গা নদীতে, মহানদী নদীতে না গোদাবরী নদীতে না ব্রহ্মপুত্র নদীতে? দেখো মাজুলী নদীদ্বীপ অবশ্যই কিন্তু ব্রহ্মপুত্র নদীতে গড়ে উঠেছে। ওকে, ব্রহ্মপুত্র নদীতে গড়ে উঠেছে। নেক্সট 1 নম্বর প্রশ্ন বলেছে প্লাবনভূমির সন্নিহিত ভূমিরূপ হলো? প্লাবনভূমির সন্নিহিত ভূমিরূপ কোনটি? পলল ব্যাজনী, স্বাভাবিক বাঁধ, জলপ্রপাত, পলল ব্যাজনী। আচ্ছা পলল ব্যাজনী যেখানে দুটো হয়ে গেছে একটাকে কেটে দাও। দেখো প্লাবনভূমির সন্নিহিত ভূমিরূপ, প্লাবনভূমির সন্নিহিত যে ভূমিরূপ সেটা হচ্ছে কি? প্লাবনভূমির যে সন্নিহিত ভূমিরূপ সেটা হচ্ছে স্বাভাবিক বাঁধ। নেক্সট পরেরটা নদীর কোন গতিতে জলপ্রপাত দেখা যায়? নদীর কোন গতিতে জলপ্রপাত দেখা যায়? উচ্চ গতিতে, মধ্য গতিতে, নিম্ন গতিতে, উচ্চ ও মধ্য গতিতে। দেখো জলপ্রপাত দেখা যায় অবশ্যই কিন্তু উচ্চ গতিতে, তোমরা সবাই জানো, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সোজা প্রশ্ন। নেক্সট পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হলো? দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ দেখো বন্ধুরা, ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা আমার
চ্যানেলের ভিডিওগুলো দেখছো তোমরা চটপট করে একটু সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই করে মিস করে যেতে পারো। আর অবশ্যই প্রত্যেককে বলবো তোমরা একটু লাইক করে দাও, তাহলে তোমাদের কিন্তু এই ভালোবাসায় কিন্তু আমি আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। ওকে, আর অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, তো দেখো বন্ধুরা 53 নম্বর প্রশ্ন কি বলেছে, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হলো। তাহলে দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কি হচ্ছে, আলাস্কার হুবার্ট, গ্রিনল্যান্ডের কাওয়ারায়াক, আলাস্কার মালাস্পিনা, আন্টার্কটিকার ল্যাম্বার্ট। দেখো পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় যে হিমবাহ সেটা কি হচ্ছে, আন্টার্কটিকার ল্যাম্বার্ট। ওকে, আন্টার্কটিকার ল্যাম্বার্ট হচ্ছে কি পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ। নেক্সট পরেরটা দেখো, বলেছে 54 নম্বর প্রশ্ন কি বলছে, কোরি ভূমিরূপটি জার্মানিতে কি নামে পরিচিত। কোরি ভূমিরূপটি, কোরি নামে যে ভূমিরূপ আছে সেটা জার্মানিতে কি নামে ডাকা হয়, বলেছে এরিটি, সার্ক, কাম না কার। দেখো এই যে কোরি ভূমিরূপটি সেটাকে সার্ক বলা হয়, সার্ক বা কোরি। ওকে, জার্মানিতে বলা হচ্ছে কি সার্ক। নেক্সট 55 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন ভূমিরূপটি হিমবাহ ক্ষয়কার্যে গঠিত নয়। কোন ভূমিরূপটি হিমবাহ ক্ষয়কার্যে গঠিত নয়, বলেছে এরিটি, হিমোসিরি, গ্রাবরেখা, ক্রাক ও টেল। কোনটি ভূমিরূপটি বা কোন ভূমিরূপটি হিমবাহ ক্ষয়কার্যে গঠিত নয়। দেখো হিমবাহ ক্ষয়কার্যে গঠিত নয় সেটা হচ্ছে কি গ্রাব রেখা। ওকে, গ্রাব রেখা। নেক্সট, পৃথিবীর মোট জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ কত শতাংশ। দেখো মিষ্টি জলের পরিমাণ কত শতাংশ, পৃথিবীর টোটাল যে জল রয়েছে বা মোট যে জল রয়েছে সেই জলের মধ্যে যে পরিমাণ বা যে শতাংশ পরিমাণে হচ্ছে কি মিষ্টি জল রয়েছে সেটা হচ্ছে কি মাত্র 2.5% মিষ্টি জল রয়েছে। ওকে, নেক্সট বলেছে মেলাস্পিনা কোন প্রকার হিমবাহের উদাহরণ। মেলাস্পিনা কোন প্রকার হিমবাহের উদাহরণ, পার্বত্য, উপত্যকা, পাদদেশীয় না মহাদেশীয়। দেখো এই মেলাস্পিনা হিমবাহটি সেটা হচ্ছে কি পাদদেশীয় একটা হিমবাহ। ওকে, পাদদেশীয় একটা হিমবাহ। নেক্সট দেখো কোন মহাদেশের বেশিরভাগটাই হিমবাহে ঢাকা। দেখো কোন মহাদেশের বেশিরভাগটা হিমবাহে ঢাকা থাকে, উত্তর আমেরিকা, ইউরোপ, আন্টার্কটিকা না এশিয়া। মহাদেশের বেশিরভাগটাই হিমবাহে ঢাকা থাকে, সেটা হচ্ছে কি আন্টার্কটিকা মহাদেশ। ওকে, আন্টার্কটিকা মহাদেশে কিন্তু বরফের পরিমাণ সব থেকে বেশি। ওকে, নেক্সট দেখো কোন দেশকে দ্য ল্যান্ড অফ ফিজর্টস বলা হয়। দেখো আইসল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড না কানাডা। কোন দেশকে দ্য ল্যান্ড অফ ফিজর্টস বলা হয়, সেটা হচ্ছে কি দেখো নরওয়ে কি কিন্তু দ্য ল্যান্ড অফ ফিজর্টস বলা হয়। নেক্সট বলেছি হিমবাহ উপত্যকার আকৃতি কিরূপ। হিমবাহের যে উপত্যকা সেই উপত্যকার আকৃতি কিরূপ হয়, সেই উপত্যকার আকৃতি হচ্ছে কি ইউ আকৃতির। ওকে, ইউ আকৃতির। নেক্সট বলেছে পৃথিবীর সবচেয়ে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায়। পৃথিবীর সবচেয়ে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় কোথায়, হিমালয়ে, আন্দিজে, গ্রেট ডিভাইডেড রেঞ্জে না আল্পসে। দেখো পৃথিবীর সবচেয়ে বেশি যে হিমবাহ দেখা যায় সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে কি মানে পার্বত্য হিমবাহ যেখানে দেখা যায় সেটা হচ্ছে কি হিমালয়। ওকে, সেটা হচ্ছে হিমালয়। নেক্সট বলছে পৃথিবীতে মহাদেশীয় হিমবাহ সব থেকে বেশি দেখা যায়। এবারে বলেছে দেখো আগে ছিল কি পার্বত্য হিমবাহ, এবারে মহাদেশীয় হিমবাহ দেখা যায় কোথায়, ইউরোপে, উত্তর আমেরিকায়, আন্টার্কটিকায় না এশিয়ায়। দেখো সব থেকে কিন্তু মহাদেশীয় হিমবাহ যেটা দেখা যায় সব থেকে বেশি সেটা হচ্ছে কি দেখো আন্টার্কটিকা। সেটা হচ্ছে আন্টার্কটিকায়। পরেরটা বলেছি হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয়। হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় কোথায়, নিরক্ষীয় অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে, মেরু অঞ্চলে। হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয়
কোথায়? মেরু অঞ্চলে। পরেরটা বলছে বাস্কেট অফ এক্স টপোগ্রাফি কোন অঞ্চলকে বলা হয়? বাস্কেট অফ এক্স টপোগ্রাফি কোন অঞ্চলকে বলা হয়? এসকার, গাবরেকা, ডামলিন না ক্রেভাস? দেখো 64 নম্বর প্রশ্ন। অবশ্যই যে উল্টানো একটা ডিমের মতন বা ডিমের অর্ধেক যেটা, সেটা হচ্ছে কি ড্রামলিন। ড্রামলিনকে কিন্তু বলা হচ্ছে কি বাস্কেট অফ এক্স টপোগ্রাফি। নেক্সট 65 নম্বর প্রশ্ন বলেছে ফ্রিয়ড উপকূল গড়ে ওঠে হিমবাহের কোন কার্য দ্বারা? ফ্রিয়ড উপকূল গড়ে ওঠে হিমবাহের কোন কার্য দ্বারা? দেখো ক্ষয় কার্য, বহন কার্য, সঞ্চয় কার্য, ক্ষয় ও সঞ্চয় কার্য। ফ্রিয়ড উপকূল গড়ে ওঠে যে কার্যের দ্বারা সেটা হচ্ছে কি ফ্রিয়ড গড়ে ওঠে প্রধানত ক্ষয় কার্যের দ্বারা। ওকে, এরটা হলো কি সঠিক উত্তর। নেক্সট বলেছে দুটি সার্ক পাশাপাশি গড়ে উঠলে তাদের মাঝখানের পর্বত শিরাকে বলা হচ্ছে। দুটি সার্ক যদি পাশাপাশি গড়ে ওঠে তাদের মাঝখানে যে পর্বত শিরা থাকে সেই পর্বত শিরাকে কি বলা হয়? ফ্রিয়ড, পিরামিড চূড়া, অ্যারেটি না এসকার? দেখো এই যখন দুটি সার্ক পাশাপাশি গড়ে ওঠে তাদের মাঝখানে যে পর্বতশিরা থাকে সেটাকে বলা হচ্ছে কি অ্যারোটি, সেটাকে বলা হচ্ছে অ্যারোটি। নেক্সট পরেরটা দেখো বলেছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ কি? গ্রাবরেখা, ঝুলন্ত উপত্যকা, ড্রামলিন না এসকার? এই হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সৃষ্ট ভূমিরূপ সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে কি ঝুলন্ত উপত্যকা। ওকে, সেটা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ সেটা হচ্ছে কি ঝুলন্ত উপত্যকা। নেক্সট পরেরটা দেখো হিমবাহ এক থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকার যে সমস্ত পলি সঞ্চিত হয় তাকে বলে। হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকার যে সমস্ত পলি সঞ্চিত হয় তাকে বলা হচ্ছে কি গ্রাবরেখা, ভ্যালি ট্রেন, ড্রামলিন, বোল্ডার ক্লে। দেখো কি বলবো তাহলে আমরা 68 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? গ্রাবরেখা, ভ্যালি ট্রেন, ড্রামলিন না বোল্ডার ক্লে? দেখো এই যে হিমবাহ থেকে যখন নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকার যে সমস্ত পলি সঞ্চিত হয় সেটাকে বলা হচ্ছে কি ভ্যালি ট্রেন। ওকে, সেটাকে বলা হচ্ছে ভ্যালি ট্রেন। নেক্সট পরেরটা বলেছে হিমবাহ ও পর্বতগাত্রের মাঝখানে সংকীর্ণ ফাঁককে কি বলা হচ্ছে? তাহলে হিমবাহ ও পর্বতগাত্রের মাঝখানে সংকীর্ণ ফাঁককে কি বলে? ক্রেভাস, র্যান্ডক্লাফট, এরিটি, রসে মতানে। দেখো হিমবাহ পর্বতগাত্রের মাঝখানে বা মাঝে যে সংকীর্ণ ফাঁক থাকে সেটাকে বলা হচ্ছে কি র্যান্ডক্লাফট। সেটাকে বলা হচ্ছে কি র্যান্ড, এটা রয়জব ভোলা আকার হবে। ওকে, তো এটাকে বলা হচ্ছে কি র্যান্ডক্লাফট। নেক্সট বলছি ইউরোপের দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম। ইউরোপের দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম। ইউরোপের যে দীর্ঘতম হিমবাহ উপত্যকা হিমবাহ সেটা হচ্ছে কি দেখো ল্যাম্বার্ট, অ্যালিস, ম্যালাসপিনা না হুবার্ট? সেটা হচ্ছে কি অ্যালিস। ওকে, সেটা হচ্ছে অ্যালিস। নেক্সট সমুদ্র জলে ভাসমান বড় স্তূপকে কি বলে? সমুদ্র জলে যে ভাসমান বড় স্তূপ তাকে কি বলছে? হিমবাহ, হিমশৈল, হিমরেখা কোনোটাই নয়। দেখো বন্ধুরা এই সমুদ্র জলে যে ভাসমান বড় স্তূপ থাকে সেটাকে বলা হচ্ছে হিমশৈল। আমরা একটু প্রথম দিকে কিন্তু অবশ্যই দেখে নিয়েছি। ওকে, নেক্সট, এটা ভুল হওয়ার কথা নয়। নেক্সট বলছে ভারতের দীর্ঘতম হিমবাহ। ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে গঙ্গোত্রী, সিয়াচেন, বিয়াফো, জেমু। দেখো এটা তোমরা সবাই জানো বন্ধুরা, এটা হচ্ছে কি ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে কি সিয়াচেন হিমবাহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা নতুন এখনো তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তোমরা চটপট করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, এবং যদি ভালো লাগে একটু লাইক করে দাও। তোমাদের লাইক কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়। তোমরা জানো আরো গুরুত্বপূর্ণ ভিডিও আনার জন্য আমাদের কি ইন্সপিরেশন জাগায়। তো অবশ্যই তোমরা চটপট করে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তারাও যাতে এই যে এমসিকিউ গুলো অবশ্যই দেখে যেতে পারে পরীক্ষার আগে। ওকে, তো বন্ধু পরেরটা দেখবো, চলো কি বলেছে। নেক্সট বলেছে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ
কি হচ্ছে আসকার হুবার্ট, অ্যালাস্কার ম্যালাসপিনা, গ্রিনল্যান্ডের পিটারম্যান, গ্রিনল্যান্ডের স্টর্মস্টর্ম। দেখো পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ যেটা সেটা হচ্ছে কি অ্যালাস্কার ম্যালাসপিনা। ওকে, নেক্সট। পৃথিবীর দ্রুততম হিমবাহ হলো পৃথিবীর দ্রুততম হিমবাহ। দ্রুততম হিমবাহ কোনটি? আন্টার্কটিকার ল্যাম্বার্ট, গ্রিনল্যান্ডের ইয়াকভসান, ভারতের সিয়াচেন, অ্যালাস্কার হুবার্ট। পৃথিবীর দ্রুততম হিমবাহ, দেখো পৃথিবীর দ্রুততম হিমবাহ হচ্ছে কি গ্রিনল্যান্ডের ইয়াকভসান। ওকে, ইয়াকভসান। নেক্সট, পৃথিবীর মন্থরতম হিমবাহ। এবার বলছি পৃথিবীর মন্থরতম হিমবাহ। কুমেরুর মেসার্ভ, অ্যালাস্কার হুবার্ট, কুমেরুর ল্যাম্বার্ট, গ্রিনল্যান্ডের কোয়ারয়াক। দেখো পৃথিবীর মন্থরতম হিমবাহ কোনটি? পৃথিবীর মন্থরতম হিমবাহ হচ্ছে কি কুমেরুর মেসার্ভ। ওকে, কুমেরুর মেসার্ভ। নেক্সট, পরেরটা বলেছে দেখো বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে। বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে কোনটি থাকে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক যেটি থাকে গ্যাসীয় উপাদানের মধ্যে, অবশ্যই তোমরা জানো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই সোজা। দেখো নাইট্রোজেন কিন্তু সব থেকে বেশি পরিমাণে থাকে, সেটা হচ্ছে কি 78 সম্ভবত 08 বা সামথিং কিছু একটা হবে। ওকে, তো এটা প্রায় ঠিক আছে। নেক্সট, দেখো একটি গ্রিন হাউস গ্যাস হলো একটি গ্রিন হাউস গ্যাস। দেখো NO2, CO2, H2 না O2? একটি গ্রিন হাউস গ্যাস অবশ্যই তোমরা সবাই জানো CO2। ওকে, একটি গ্রিন হাউস গ্যাস হচ্ছে CO2। নেক্সট, বলছে বায়ুমণ্ডলে CO2 গ্যাস এর উপস্থিত আছে প্রায়। CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড কত আছে? দেখো 0.03%, 0.93%, 0.0018%, 20.93%। দেখো কার্বন ডাই অক্সাইড বলেছে, কার্বন ডাই অক্সাইড কিন্তু রয়েছে দেখো সব থেকে আমাদের যে প্রধান তিনটি গ্যাস অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড সব থেকে কম, সেটা হচ্ছে কি এই তিনটে গ্যাসের মধ্যে সব থেকে কম, সেটা হচ্ছে 0.03%। নেক্সট, বলেছে কোনটি নিষ্ক্রিয় গ্যাস? কোনটি নিষ্ক্রিয় গ্যাস? NO2, CO2, Ne না O2? বলছে নিষ্ক্রিয় গ্যাস। দেখো নিষ্ক্রিয় গ্যাস কোনটি? সেটা হচ্ছে কি নিয়ন। Ne মানে নিয়ন। ওকে, নেক্সট, বায়ুমণ্ডলীয় উপাদানগুলির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ প্রায়। বায়ুমণ্ডলীয় উপাদানগুলির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ একটু আগে আমরা বললাম, দেখো 20.095, 18.09, 0.03, 0.93। দেখো তাহলে সঠিক উত্তর কি হবে? দেখো 78.09%। ওকে, নেক্সট, বলছে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি, কালাহারি মরুভূমি, থর মরুভূমি না আটাকামা মরুভূমি? পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি হচ্ছে? সাহারা মরুভূমি। ওকে, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম সাহারা মরুভূমি। নেক্সট, পরেরটা বলছি এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি? এশিয়ার বৃহত্তম মরুভূমি দেখো আরব, গোবি, থর, তুর্কিস্তান। এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি? এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে কি গোবি মরুভূমি। ওকে, এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম গোবি মরুভূমি। নেক্সট, পরেরটা কি বলেছে? 83 নম্বর প্রশ্ন কি বলেছে? দেখো এটা 83 হবে। ওকে, 83 নম্বর প্রশ্ন, পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি? গোবি মরুভূমি, আটাকামা মরুভূমি, তুর্কিস্তান না লাদাখ? দেখো পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কিন্তু হচ্ছে কি আটাকামা মরুভূমি। আটাকামা মরুভূমি হচ্ছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি। নেক্সট, পরেরটা বলছে কালাহারি কোন মহাদেশের মরুভূমি? কালাহারি কোন মহাদেশের মরুভূমি? উত্তর আমেরিকা, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা না এশিয়া? দেখো কালাহারি কোন মহাদেশের মরুভূমি? তাহলে কালাহারি আফ্রিকা। ওকে,
আফ্রিকা মহাদেশের মরুভূমি। তাহলে সঠিক উত্তরটি কি হয়ে গেল দেখো, আফ্রিকা। ওকে, নেক্সট বলেছে ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোন শহরে রয়েছে? মরুভূমি গবেষণা কেন্দ্র কোন শহরে রয়েছে? যোধপুর, জয়সালমীর, দেরাদুন না জয়পুর? ভারতের মরুভূমির গবেষণা কেন্দ্র কোন শহরে রয়েছে? 85 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে দেখো, যোধপুরে। ওকে, যোধপুরে কিন্তু ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে। ওকে, নেক্সট 86 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কোন মরুভূমিটি বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত? কোন মরুভূমিটি বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত? গৌর, ইয়ারদাং, ওয়াদি, বারখান? দেখো 86 নম্বর প্রশ্ন, যে ভূমিরূপটি বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত হয়েছে সেটা হচ্ছে কি ওয়াদি, সেটা ওয়াদি। ওকে, নেক্সট বলেছে বায়ু কার্যে কোন ভূমিরূপে দুটি সিং এর মতো শিরা থাকে? দুটি সিং এর মতো শিরা দেখো, এনসেলবার্চ, বারখান, পেডিমেন্ট না ওয়াদি? বায়ু কার্যে যে ভূমিরূপটি গঠিত হয় যার দুটি সিং এর মতন একটা শিরা থাকে সেটা হচ্ছে কি বারখান। ওকে, সেটা হচ্ছে বারখান। নেক্সট পরেরটা কি বলেছে, প্যান ফ্যান কোন ভূমিরূপটিকে বলা হয়? প্যান ফ্যান দেখো, পেডিমেন্ট, ইনসেলবার্চ, বারখান না ইয়ারদাং? দেখো প্যান ফ্যান যে ভূমিরূপটিকে বলা হয় সেটা হচ্ছে কি পেডিমেন্ট। ওকে, নেক্সট 89 নম্বর প্রশ্ন কি বলে দেখো, মাশরুম রক কোন ভূমিরূপকে বলা হয়? মাশরুম রক কোন ভূমিরূপকে বলা হয় দেখো, জুগান, ইনসেলবার্চ, প্লায়া, গৌর? মাশরুম রক যে ভূমিরূপকে বলা হচ্ছে সেটা হচ্ছে কি গৌর। ওকে, গৌরকে কিন্তু মাশরুম রক বলা হয়। ওকে, নেক্সট পরেরটা দেখো, 90 নম্বর প্রশ্ন, কোনটি নাতিশীতোষ্ণ মরুভূমি? কোনটি নাতিশীতোষ্ণ মরুভূমি? দেখো সাহারা, কালাহারি, তাকলা মারকান না অস্ট্রেলীয়? দেখো যেটা নাতিশীতোষ্ণ মরুভূমি সেটা হচ্ছে কি তাকলা মাকান। ওকে, তাকলা মাকান মরুভূমিটা কি হচ্ছে নাতিশীতোষ্ণ মরুভূমি। নেক্সট 91 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কোন মরুভূমির বালি উড়ে গিয়ে হোয়াংহো অববাহিকার লোয়েস ভূমি গঠিত হয়েছে? লোয়েস ভূমি গঠিত হয়েছে কোন মরুভূমির বালি উড়ে গিয়ে? দেখো তাকলামাকার মরুভূমি, থর মরুভূমি, সারহা মরুভূমি, গোবি মরুভূমি? দেখো বন্ধুরা 91 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অবশ্যই করে কিন্তু যে উত্তরটি সঠিক হবে সেটা হচ্ছে কি তাকলামাকান মরুভূমির কিন্তু বালি উড়ে গিয়ে লোয়েস মরুভূমি গঠিত হয়েছে, লোয়েস সমভূমিটা গঠিত হয়েছে। ওকে, নেক্সট 92 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কোন প্রক্রিয়ায় মরুভূমির বালি উড়ে গিয়ে গর্তের সৃষ্টি হয়? কোন প্রক্রিয়ায় মরুভূমির বালি উড়ে গিয়ে গর্তের সৃষ্টি হয়? দেখো অবঘর্ষ দিয়ে, ঘর্ষণ ক্ষয়, দ্রবণ না অপবাহন? দেখো যে প্রক্রিয়ায় মরুভূমির বালি উড়ে গিয়ে গর্ত সৃষ্টি হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখো অপবহন প্রক্রিয়া। নেক্সট ইয়ারদাং গড়ে ওঠে কোন জলবায়ু অঞ্চলে? ইয়ারদাং গড়ে ওঠে কোন জলবায়ু অঞ্চলে? দেখো আর্দ্র, শীতল, উষ্ণ আর্দ্র, শুষ্ক? দেখো ইয়ারদাং গড়ে ওঠে কিন্তু অবশ্যই শুষ্ক জলবায়ু অঞ্চলে। ওকে, শুষ্ক জলবায়ু অঞ্চলে। পরেরটা দেখো 94 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বায়ুর গতিপথে উল্লম্বভাবে অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কি বলে? অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কি বলে? দেখো বারখান, সির্প, অধিবৃত্তীয় না পেডিমেন্ট? দেখো এই যে বায়ুর গতিপথে উল্লম্বভাবে অবস্থিত অর্ধচন্দ্রাকার যে বালিয়াড়ি তাকে বলা হচ্ছে কি বারখান। ওকে, অর্থাৎ আধখানা চাঁদের মতো দেখতে হয়। পরেরটা বলছে 95 নম্বর প্রশ্ন, বায়ু দ্বারা সূক্ষ্ম পিত বালিকণা বহুদূর বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে কি বলে? অর্থাৎ বায়ুর মাধ্যমে যদি সূক্ষ্ম পিত বালিকণা যদি কোনো দূরে গিয়ে সঞ্চিত হয় তাকে কি বলেছে কি দেখো সিপ, বারথান, লোয়েস না পেডিমেন্ট? দেখো এই বালি যখন এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বয়ে সঞ্চিত হয় তখন তাকে বলা হচ্ছে কি লোয়েস। ওকে, তাকে বলা হয় লোয়েস। নেক্সট দেখো
সিআই কৌম ডিজার্ট বলতে বোঝায়, সিআই কৌম ডিজার্ট বলতে বোঝায় দেখো বালিময়, কণাময়, শিলাময়, প্রস্তরখণ্ডময়, কাদাময় মরুভূমি। কৌম ডিজার্ট বলতে বোঝায় কি বালিময়, কৌম ডিজার্ট বলতে বোঝায় বালিময়। ওকে, নেক্সট, বালির মধ্যে কোন খনিজ বেশি পরিমাণে থাকে? বালির মধ্যে কোন খনিজ বেশি পরিমাণে থাকে? দেখো সিলিকন, কোয়ার্টজ, ফেল্ডস্পার, মাইকা। এটা কোয়ার্টাইজ হবে। দেখো বালির মধ্যে কোন খনিজ পদার্থ বেশি পরিমাণে থাকে? বালির পরিমাণে যেটা সব থেকে বেশি বালির মধ্যে যে খনিজ পদার্থ থাকে সেটা হচ্ছে কি কোয়ার্টাইজ। ওকে, নেক্সট, মরুভূমির শুষ্ক নদীখাতকে কি বলে? মরুভূমির যে শুষ্ক নদীখাত তাকে কি বলা হয়? দেখো বোলসন, ওয়াদি, বাজাদা না ধান্দ বা ধান্দ। তাহলে 98 নম্বর সঠিক উত্তর কি হবে? দেখো যখন শুষ্ক মরুভূমির যে শুষ্ক নদীখাত সেটাকে বলা হচ্ছে কি ওয়াদি। নেক্সট, ডিফিয়েশন বলতে বোঝায় বায়ুর, ডিফিয়েশন বলতে বোঝায় বায়ুর অপসারণ প্রক্রিয়া, অবঘর্ষ প্রক্রিয়া, ঘর্ষণ প্রক্রিয়া, লম্ফদান প্রক্রিয়া। দেখো ডিফিয়েশন বলতে কিন্তু বোঝায় বায়ুর অপসারণ প্রক্রিয়া, বায়ুর অপসারণ প্রক্রিয়াকে ডিফিয়েশন বলা হয়। ওকে, নেক্সট, লোয়েস সমভূমি দেখা যায়, লোয়েস সমভূমি দেখা যায় কোথায়? হোয়াংহো অববাহিকা, ইয়াংসিকিং অববাহিকা, আমুর অববাহিকা, নীলনদের অববাহিকা। দেখো লোয়েস সমভূমি দেখা যায় কোথায়? হোয়াংহো অববাহিকাতে, হোয়াংহো অববাহিকাতে লোয়েস সমভূমি দেখা যায়। নেক্সট, বলেছে কোন প্রক্রিয়ায় বায়ু প্রবাহের দ্বারা শিলাস্তরে আঁচড় কাটার মতো দাগ পড়ে? কোন প্রক্রিয়ায় বায়ু প্রবাহের দ্বারা শিলাস্তরে আঁচড় কাটার মতো দাগ পড়ে? অবঘর্ষ প্রক্রিয়ায়, ঘর্ষণ প্রক্রিয়ায়, অপসারণ প্রক্রিয়ায়, অধিগ্রহণ প্রক্রিয়ায়। দেখো অবঘর্ষ প্রক্রিয়ায় কিন্তু বায়ুর প্রবাহের ফলে শিলার মধ্যে আঁচড় কাটার দাগ পড়ে অবঘর্ষ প্রক্রিয়ায়। পরেরটা দেখো রাজস্থানে মরু অঞ্চলে প্লায়াহাতকে বলে, রাজস্থানে মরু অঞ্চলে প্লায়াহাতকে কি বলে? ধান্দ, ধিয়ান, বোলসন, শর্টস। রাজস্থানের মরু অঞ্চলে প্লায়াহাতকে কি বলে? রাজস্থানের মরু অঞ্চলে যে প্লায়াহাত আছে সেই প্লায়াহাতকে কিন্তু বলা হচ্ছে কি ধান্দ। ওকে, ধান্দ বা ধান্দ। নেক্সট, বলছে ভারতের কোন রাজ্যে বায়ু কার্যের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটে? কোন রাজ্যে বায়ু কার্যের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটে? রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ না বিহার? দেখো যেহেতু রাজস্থানে বালির পরিমাণ বেশি সেহেতু অবশ্যই করে কিন্তু রাজস্থানে বায়ু কার্যের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তনটা বেশি ঘটে। ওকে, নেক্সট, বলছে ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলীয় স্তরটি হলো, ভূপৃষ্ঠের নিকটে যে বায়ুমণ্ডলীয় স্তরটি আছে সেটা হচ্ছে কি টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না থার্মোস্ফিয়ার? দেখো তোমরা সবাই জানো ভূপৃষ্ঠের নিকট যেটা রয়েছে সেটা হচ্ছে কি টপোস্ফিয়ার। নেক্সট, পরেরটা, বায়ুমণ্ডলের রক্ষা কবচ বলা হয় যে গ্যাসীয় স্তরকে সেটা হচ্ছে কি ওজোন স্তর, আয়নোস্ফিয়ার দুটো হয়ে গেছে, আর ম্যাগনেটোস্ফিয়ার। দেখো বায়ুমণ্ডলের রক্ষা কবচ বলা হয় যেটা সেটা হচ্ছে কি ওজোনোস্ফিয়ার। কারণ কি যে ওজোন স্তর আছে অতিবেগুনির হাত থেকে কিন্তু আমাদের অবশ্যই করে রক্ষা করে, তাই তাকে বলা হচ্ছে কি বায়ুমণ্ডলের রক্ষা কবচ। ওকে, নেক্সট, বলছে বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায় সেটি হচ্ছে কি টপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। দেখো বন্ধুরা যে স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায় সেটা হচ্ছে কি সেটা স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট, বলছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? টপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর যেটা সেটা হচ্ছে কি বা নিচের স্তর যেটা সেটা হচ্ছে কি টপোস্ফিয়ার। নেক্সট, পরেরটা, ওজোন গ্যাস অক্সিজেনের কটি পরমাণু নিয়ে গঠিত?
ওজোন গ্যাস অক্সিজেনের কটি পরমাণু নিয়ে গঠিত? দেখো 108 নম্বর প্রশ্নর সঠিক উত্তর কি হবে? একটি, তিনটি, দুটি না চারটি? ওজোন গ্যাস, দেখো ওজোন গ্যাস কি হচ্ছে? O3, তাই তো? তাহলে ওজোন গ্যাস অক্সিজেনের কটা পরমাণু নিয়ে গঠিত? ওজোন গ্যাস অক্সিজেনের 3টি পরমাণু নিয়ে গঠিত। যেহেতু O3 দেখো 3 রয়েছে, তাহলে 3টি পরমাণু নিয়ে গঠিত। নেক্সট বলছে মেরুজ্যোতি সৃষ্টি হয় কোন বায়ুমণ্ডলীয় স্তরে? মেরুজ্যোতি সৃষ্টি হয় কোন বায়ুমণ্ডলীয় স্তরে? ওজোন স্ফিয়ারে, আয়োনোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, এক্সোস্ফিয়ারে? দেখো মেরুজ্যোতি সৃষ্টি হয় কোথায়? আয়োনোস্ফিয়ারে। ওকে, নেক্সট বায়ুমণ্ডলের যে স্তরটি শান্ত মণ্ডল নামে পরিচিত? দেখো টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার? বন্ধুরা তোমরা উত্তরগুলো অবশ্যই করার চেষ্টা করো। তোমরা দেখো এই 150টি প্রশ্নের মধ্যে তোমাদের কতগুলি সঠিক হচ্ছে তোমরা অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। তোমাদের লাইক আমাদের জন্য একটি করে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই লাইক কিন্তু ডিয়ার স্টুডেন্ট আমাদের জন্য অবশ্যই খুবই ইন্সপিরেশন জায়গায়। তাহলে কিন্তু আমরা আরো গুরুত্বপূর্ণ নতুন ভিডিও অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। এবং তোমরা যারা নতুন চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই করে মিস করে যেতে পারো। দেখো শান্তমণ্ডল বলা হয়, শান্তমণ্ডল কাকে বলা হয়? দেখো শান্তমণ্ডল বলা হয় কিন্তু মেসোস্ফিয়ারকে। ঠিক আছে, এখানে ঝড় বৃষ্টির কোনো বালাই থাকে না, পুরোপুরি শান্ত থাকে, তাই একে বলা হচ্ছে কি শান্তমণ্ডল। ওকে, নেক্সট বলেছে বায়ুমণ্ডলে যে স্তরে মহাজাগতিক উল্কাপুরে ছাই হয়ে যায় সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার? দেখো বায়ুমণ্ডলের যে স্তরে মহাজাগতিক উল্কাপুরে ছাই হয়ে যায় সেটা হচ্ছে কি মেসোস্ফিয়ার। ওকে, নেক্সট বলছে বায়ুমণ্ডলের যে স্তরে ভূপৃষ্ঠের বেতার তরঙ্গ প্রবাহিত হয় বা প্রতিহত হয় সেটি হলো কি আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার? দেখো যে স্তরে বেতার তরঙ্গ প্রতিহত হয় সেটা হচ্ছে কি আয়োনোস্ফিয়ার। ওকে, সেটা আয়োনোস্ফিয়ারে কিন্তু বেতার তরঙ্গ প্রতিহত হয়। ওকে, নেক্সট বলেছে বায়ু দূষণ সৃষ্টিকারী গ্যাসগুলি বায়ুমণ্ডলের যে স্তরে অবস্থান করে? বায়ু দূষণ সৃষ্টিকারী গ্যাসগুলি যে স্তরে অবস্থান করে সেটা হচ্ছে কি ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার? দেখো বায়ুমণ্ডলীয় যে সকল গ্যাস বায়ু দূষণ সৃষ্টি করে সেটা অবশ্যই করে কিন্তু নিম্ন স্তরে অবস্থান করে, অর্থাৎ ট্রপোস্ফিয়ার অবস্থান করে। নেক্সট বলেছে ট্রপোপোজ স্তরটি দেখা যায় কোন দুই স্তরের মাঝে? ট্রপোপোজ স্তরটি দেখা যায় কোন দুই স্তরের মাঝে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার? সমমণ্ডল, বিষমমণ্ডল? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার? মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? এই যে ট্রপোপোজ স্তরটি, এই স্তরটি কোন দুটি স্তরের মাঝে দেখা যায়? দেখো এই ট্রপোপোজ স্তরটি অবশ্যই কিন্তু মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার স্তরের মধ্যে কিন্তু দেখা যায়। ওকে, নেক্সট 115 নম্বর প্রশ্নে কি বলি? দেখো হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার? দেখো হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় যে স্তর সেটা হচ্ছে কি এক্সোস্ফিয়ারে। ওকে, এক্সোস্ফিয়ারে কিন্তু হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়। নেক্সট পরেরটা কি বলেছে? দেখো জোন গ্যাসের ঘনত্বকে, এটা কোন গ্যাসের হবে? এটা কোন গ্যাসের ঘনত্বকে, ওকে, কোন গ্যাসের ঘনত্বকে পরিমাপ করা হয়? তাহলে কোন গ্যাসের ঘনত্বকে পরিমাপ করা হয় মিলিবার এককে, ডবসন এককে, কিলোগ্রাম এককে, না নট এককে? তাহলে কোন গ্যাসের ঘনত্বকে পরিমাপ করা হয়? কোন গ্যাসের ঘনত্বকে পরিমাপ করা হয় তোমরা সবাই জানো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু ডবসন এককের মাধ্যমে কিন্তু গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়। নেক্সট পরেরটা বলছে বায়ুমণ্ডলীয় যে স্তর দিয়ে জেট প্লেন যাতায়াত করে সেটি হলো, জেট প্লেন যাতায়াত করে কোন স্তরে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার? দেখো জেট প্লেন যাতায়াত করে সেটা হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, নেক্সট পরেরটা বলছে বায়ুমণ্ডলীয় ক্ষুদ্রতর, আচ্ছা ক্ষুদ্র স্তর, ক্ষুদ্র বানানটা একটু ঠিক করে নেবে তোমরা। ক্ষুদ্র স্তর নামে পরিচিত
যে স্তরটি সেটা হচ্ছে কি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। দেখো যে স্তরটি ক্ষুদ্র স্তর, এখানে যে ঝড় বৃষ্টি হয় বলে সেটা হচ্ছে কি প্রবল ঝড় বৃষ্টির বিষয় থাকে, সেই জন্য একে ক্ষুদ্র স্তর বলে, সেটা হচ্ছে কি ট্রপোস্ফিয়ার। ওকে, ট্রপোস্ফিয়ার। নেক্সট পরেরটা বলেছে সূর্য কিরণের যে অংশ পৃথিবীকে উত্তপ্ত করতে পারে না তাকে বলে, সূর্য কিরণের যে অংশ পৃথিবীকে উত্তপ্ত করতে পারে না সেটা হচ্ছে কি অ্যালবেডো, সোলার কনস্ট্যান্ট, ইনসোলেশন না হিট বাজেট। দেখো সূর্য কিরণের যে অংশ পৃথিবীকে উত্তপ্ত করতে পারে না সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যালবেডো। ওকে, অ্যালবেডো। নেক্সট পরেরটা বলছে কোন নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা একটি নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের মোট পরিমাণকে বলে। অর্থাৎ কোন নির্দিষ্ট পরিমাণ উষ্ণতায় কোন নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের যে মোট পরিমাণ তাকে বলা হচ্ছে কি আপেক্ষিক, বিশেষ আর্দ্রতা, সাপেক্ষ না নিরপেক্ষ। দেখো অবশ্যই কোন নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা একটি নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের যে মোট পরিমাণ সেটাকে বলা হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতা। ওকে, নেক্সট পরেরটা কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার গড় সারা বছরে প্রায় একই থাকে। কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার গড় সারা বছর প্রায় একই থাকে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, মৌসুমী জলবায়ু অঞ্চলে, মরু জলবায়ু অঞ্চলে, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার গড় সারা বছর একই থাকে? সেটা হচ্ছে কি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরেরটা বলেছে কোন জলবায়ু অঞ্চলে কালবৈশাখী দেখা যায়? কোন জলবায়ু অঞ্চলে কালবৈশাখী দেখা যায়? ক্রান্তীয় মরু জলবায়ু অঞ্চলে, মৌসুমী, ভূমধ্যসাগর না তুন্দ্রা? বলেছে কালবৈশাখী দেখা যায়। কালবৈশাখী দেখা যায় যে জলবায়ু অঞ্চল সেটা হচ্ছে কি মৌসুমী জলবায়ু অঞ্চল। ওকে, মৌসুমী জলবায়ু অঞ্চলে কিন্তু কালবৈশাখী দেখা যায়। পরেরটা বলেছে কি বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, থার্মোমিটার, অ্যানিমোমিটার, হাইগ্রোমিটার। দেখো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে কি ব্যারোমিটার। পরেরটা বলছে কোনটি নিয়ত বায়ুর উদাহরণ? কোনটি নিয়ত বায়ুর উদাহরণ? মৌসুমী বায়ু, আয়ন বায়ু, লু বায়ু, জেট বায়ু। দেখো যেটা হচ্ছে নিয়ত বায়ুর উদাহরণ সেটা হচ্ছে কি আয়ন বায়ু। আয়ন বায়ু কিন্তু একটা নিয়ত বায়ুর উদাহরণ। পরেরটা বাতাসের বেগ মাপার যন্ত্রের নাম কি? বেগ মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার, বাত পতাকা। দেখো বাতাসের যে বেগ বা বায়ুর যে বেগ সেই বেগ মাপা হয় কি অ্যানিমোমিটার দ্বারা। অ্যানিমোমিটার দ্বারা কিন্তু বায়ুর বেগ মাপা হয়। ওকে, নেক্সট আইটিসিজেড সৃষ্টি হয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে, ক্রান্তীয় উচ্চচাপ বলয়ে, মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ে, মেরু উচ্চচাপ বলয়ে। দেখো আইটিসিজেড সৃষ্টি হয় যে বলয় সেটা হচ্ছে কি নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে কিন্তু আইটিসিজেড সৃষ্টি হয়। পরেরটা বায়ুর চাপ মাপার একক। বায়ুর চাপ মাপার একক কি? ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি সেলসিয়াস, মিলিবার না মিলিমিটার? তোমরা সবাই জানো যে বায়ুর চাপ মাপার যে একক সেটা হচ্ছে কি মিলিবার। নেক্সট পরেরটা বলছি বায়ুর গতির দিক মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর গতির দিক মাপা হয় দেখো অ্যানিমোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার, বাত পতাকা। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়েছে এটা, যে বায়ুর যে দিক মাপা হয় গতির দিক সেটা হচ্ছে কি বাত পতাকার মাধ্যমে বায়ুর গতির দিক মাপা হয়। পরেরটা 129 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো ডোল ড্রামস কোন অঞ্চলে সৃষ্টি হয়? ডোল ড্রামস নিরক্ষীয় অঞ্চলে, কর্কটীয় অঞ্চলে, সুমেরুবৃত্তীয় অঞ্চলে, কুমেরুবৃত্তীয় অঞ্চলে। ডোল ড্রামস যে অঞ্চলে সৃষ্টি হয় সেটা হচ্ছে কি নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলে কিন্তু ডোল ড্রামস সৃষ্টি হয়। ওকে, নেক্সট পরেরটা দেখো কোন স্থানে কোরিওলিস বলের প্রভাব সর্বাধিক? কোন স্থানে কোরিওলিস বলের প্রভাব সর্বাধিক? নিরক্ষীয়, কর্কটীয়, মেরুবৃত্ত না মেরু? কোন স্থানে কোরিওলিস বলের যে প্রভাব সেটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে কি মেরু অঞ্চলে। ওকে, মেরু অঞ্চলে কিন্তু কোরিওলিস বলের প্রভাব সর্বাধিক থাকে।
নেক্সট পরেরটা বলেছে কোনটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ? কোনটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ? দেখো সিরোক্কো, খামসিন, মিস্ট্রাল, ফন। কোনটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ? সিরোক্কো, খামসিন, মিস্ট্রাল না ফন? দেখো ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ যেটা সেটা হচ্ছে কি মিস্ট্রাল। পরেরটা বলেছে কি 132 নম্বর প্রশ্ন, দেখো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় গ্রাম এককে, শতকরা এককে, মিটার গ্রাম এককে, ঘনমিটার এককে। দেখো বন্ধুরা আজকের যে কিন্তু এই 150টি প্রশ্ন রয়েছে, অনেক পরিশ্রম করার পর কিন্তু এই 150টা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের জন্য আমি রেডি করেছি। তাই প্রত্যেকে বলছি তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং প্রত্যেকে একটা করে লাইক অবশ্যই করো এবং বন্ধুদের মধ্যে একটু চটপট যত পারো শেয়ার করে দাও, যাতে সবাই কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখে উপকার পেতে পারে। ওকে, তো বন্ধুরা দেখো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় কোন এককে? 132 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে যে বায়ুর আর্দ্রতা কিন্তু অবশ্যই শতকরা এককে প্রকাশ করা হয়। ওকে, শতকরা এককে কিন্তু বায়ুর আর্দ্রতা প্রকাশ করা হয়। পরেরটা কি বলেছে দেখো বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার না সাইক্রোমিটার? দেখো বায়ুর যে আর্দ্রতা মাপা হয় যে যন্ত্রের মাধ্যমে সেটা হচ্ছে কি হাইগ্রোমিটার। নেক্সট, পর্বতের যে ঢালে বৃষ্টি হয় তাকে বলে পরিচালন বৃষ্টি, ঘূর্ণ বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি না শিলা বৃষ্টি? দেখো পর্বতের যে ঢালে বৃষ্টি হয় সেই ঢালের বৃষ্টি কিন্তু বলা হচ্ছে কি শৈলক্ষেপ বৃষ্টি। নেক্সট, মানচিত্রে সামান্য বৃষ্টিপাত রেখাকে কি বলে? সামান্য নয়, সমান। মানচিত্রে সমান বৃষ্টিপাত রেখাকে কি বলা হচ্ছে? সমবর্ষণ রেখা, সময় রেখা, সমসে রেখা না কোনোটি নয়? দেখো মানচিত্রে সমান বৃষ্টিপাত রেখাকে বলা হচ্ছে কি সমবর্ষণ রেখা। অর্থাৎ সমান বৃষ্টি যে হয় যেখানে যেখানে হয় সেই যে রেখা টানা হয় সেটাকে বলা হচ্ছে সমবর্ষণ রেখা। 36 নম্বর প্রশ্ন দেখো 100 বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম? বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি? রেন গজ, অল্টিমিটার, সাইক্লোমিটার, ব্যারোমিটার। বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম তোমরা সবাই জানো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। দেখো এটা হচ্ছে কি রেন গজ। রেন গজের মাধ্যমে কিন্তু বৃষ্টিপাত মাপক বা বৃষ্টিপাত মাপা হয়। ওকে, পরের নম্বর প্রশ্ন, শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা হয়। শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা কত? 50%, 85%, 120%, 100%। শিশিরাঙ্কে যে আপেক্ষিক আর্দ্রতা থাকে সেটা অবশ্যই করে কিন্তু 100%। নেক্সট বলেছে মরা কটালে চন্দ্র ও সূর্যের যে পারস্পরিক অবস্থান তাকে বলা হচ্ছে কি সরল রেখায় অবস্থান থাকে হবে এটা। ওকে, থাকে সমকোণে থাকে, সমান্তরালে থাকে, কোনোটি নয়। মরা কটালে বলেছে, মরা কটালে যে চন্দ্র ও সূর্যের যে পারস্পরিক অবস্থান, মরা কটালে চন্দ্র সূর্যের পারস্পরিক যে অবস্থান সেটা হচ্ছে কি সমকোণে থাকে। আর সরলরেখা হলে কি হবে? এটা তখন ভরা কটাল হয়ে যাবে। নেক্সট দেখো চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখা অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে কি? দেখো সিজিগি, পেরিজি, অ্যাপ্রোজি, কোনোটি নয়। চাঁদ ও পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে কি? তখন তাকে বলা হচ্ছে সিজিগি। নেক্সট পরেরটা বলছে কোনো একদিনে কোনো স্থানে জোয়ার ভাটার মধ্যে যে ব্যবধান, কোনো এক স্থানে কোনো স্থানে জোয়ার ভাটার মধ্যে যে ব্যবধান সেটা হচ্ছে কি 12 ঘন্টা, 48 ঘন্টা, 24 ঘন্টা না 6 ঘন্টা? এবার কোনো স্থানে যখন জোয়ার ভাটার মধ্যে যে ব্যবধান, অর্থাৎ জোয়ার হওয়ার পরে যখন ভাটা হয় এবং তারপর সেই ভাটা হওয়ার পরে আবার যে জোয়ার আসে, সেই জোয়ার ভাটার মধ্যে যে ব্যবধান সেটা হচ্ছে কি 6 ঘন্টা। ওকে, 6 ঘন্টা অন্তর কিন্তু এই জোয়ার ভাটাটা হয়। নেক্সট, চন্দ্রের একবার পৃথিবী পরিক্রমণের সময় লাগে, অর্থাৎ চাঁদের একবার পৃথিবীকে পরিক্রমণ করতে কত সময় লাগে? 25 দিন, 27.1 দিন, 24 দিন না 29.1 দিন, 29.5 দিন। দেখো চন্দ্রের একবার পৃথিবীকে পরিক্রমণ করতে গেলে কত সময় লাগে? চন্দ্রের একবার কিন্তু পৃথিবী পরিক্রমণ করতে গেলে 27.1 দিন লাগে। পরেরটা
বলছে পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ মান সূর্য অপেক্ষা কত গুণ বেশি? পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ মান কিন্তু সূর্য অপেক্ষা অবশ্যই বেশি। সেটা কত গুণ বেশি? 4.4, 8.8, 2.2, 6.6। দেখো 2.2 কিন্তু চাঁদের আকর্ষণ সূর্য থেকে বেশি। ওকে, 2.2 গুণ বেশি। পরেরটা কি বলেছে দেখো, কঠিন বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় তা হলো, কঠিন বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় সেটা হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড, জৈব গ্যাস, মিথেন না অ্যানিমিয়া, সরি অ্যানিমিয়া নয়, অ্যামোনিয়া। অ্যামোনিয়া। তাহলে কার্বন ডাই অক্সাইড, জৈব গ্যাস, মিথেন না অ্যামোনিয়া? কঠিন বর্জ্য থেকে যে গ্যাসটি পাওয়া যায় সেটা হচ্ছে কি? মিথেন। নেক্সট পরেরটা দেখো, একটি পরিবেশ মিত্র বর্জ্য হলো, একটি পরিবেশ মিত্র বর্জ্য কি? চট, প্লাস্টিক, কাঁচ, সীসা? একটি পরিবেশ মিত্র বর্জ্য হচ্ছে কি? চট। নেক্সট পরেরটা কি বলেছে দেখো, হ্যাজার্ডস ওয়েস্ট। হ্যাজার্ডস ওয়েস্ট বলা হয় বিষহীন বর্জ্য পদার্থকে, বিষাক্ত বর্জ্য পদার্থকে, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থকে, জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থকে? দেখো হ্যাজার্ডস ওয়েস্ট বলা হয় বিষাক্ত যে সকল বর্জ্য পদার্থ রয়েছে তাদেরকে কিন্তু হ্যাজার্ডস ওয়েস্ট বলা হয়। ওকে, নেক্সট পরেরটা দেখো, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস মিথেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন, কোনোটি নয়। ল্যান্ডফিল থেকে যে গ্যাস উৎপন্ন হয় সেটা হচ্ছে কি? অ্যামোনিয়া। ওকে, সেটা হচ্ছে অ্যামোনিয়া। নেক্সট পরেরটা দেখো, পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়া, পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়া, এটা কি প্রশ্ন কিন্তু আগে হয়ে গেছে। দেখো রফল ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক, ডগার ব্যাংক না জর্জেস ব্যাংক? অবশ্যই পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়া কিন্তু গ্র্যান্ড ব্যাংক, এটা ভুল হওয়ার কথা নয়। নেক্সট পরেরটা দেখো, মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা, মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের যে মিলিত শাখা সেটা হচ্ছে কি? কামচাটকা, কুরোসিও, পেরু স্রোত না আগুল হাস? মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের যে মিলিত শাখা সেটা হচ্ছে কি? আগুল হাস। নেক্সট পরেরটা 49 নম্বর প্রশ্ন দেখো, সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ, সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ কি? বায়ু প্রবাহ, কোরিওলিস বল, সমুদ্র জলের লবণতা, পৃথিবীর পরিক্রমণ? দেখো সমুদ্র স্রোতের বিক্ষেপ এটাও কিন্তু আগে হয়ে গেছে, তো রিপিটেড প্রশ্ন হয়ে গেছে বন্ধুরা। ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই তোমরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখো 145 নম্বর প্রশ্ন কিন্তু আর একটি মাত্র প্রশ্ন বাকি রয়েছে, তো প্রত্যেকে অবশ্যই চটপট করে লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দাও। সুন্দর হাত ধরে অবশ্যই লাইক করবে এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাও এবং কি ধরনের প্রশ্ন তোমরা পেতে চাইছো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। দেখো সমুদ্র স্রোতের দিক যে বিক্ষেপের কারণ, সেই বিক্ষেপের কারণ কি হচ্ছে? কোরিওলিস বল। ওকে, নেক্সট পরেরটা দেখো বলছি, বৃহত্তম মগ্নচূড়া কোথায় অবস্থিত? বৃহত্তম মগ্নচূড়া প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগর? দেখো বৃহত্তম মগ্নচূড়া যেটা অবস্থিত সেটা হচ্ছে কি? উত্তর আটলান্টিক মহাসাগর। ওকে, তো বন্ধুরা দেখো আজকের এই ছিল 150টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য 2024-এর পরীক্ষায়। ওকে, আর বন্ধুরা অবশ্যই তোমরা লাইক করতে ভুলবে না, কমেন্ট করো তোমরা এই 150টি প্রশ্নের মধ্যে কতগুলি সঠিক করতে পারলে, এবং বন্ধুদের মধ্যে সুন্দর হাত দিয়ে অবশ্যই শেয়ার করে দাও, লাইক করে দাও। তো প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভাবে পড়তে থাকো। আর আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে চলে আসবো পরের যে সকল ভিডিওগুলো আসবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও চটপট করে। ওকে, ততক্ষণ ভালো থেকো, পড়তে থেকো। প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।